আছি আলহামদুলিল্লাহ। ঠান্ডা লেগে গেছে, প্রচুর ঠান্ডা পড়ছে তো। আজকে সকাল থেকেই ঠান্ডাটা একটু বেশি, অনেক বেশি। আপনাদের এলাকায় ঠান্ডা কেমন? ঠান্ডা শুরু ওয়ালাইকুম আসসালাম। রুটিন দেখেন নাই আপু? ও, আজকেও ড্রামা ক্লাস, কালকেও ড্রামা ক্লাস। তারপরে ড্রামার পরে দিলাম কি, হ্যাঁ পোয়েট্রি, হ্যাঁ তারপর পোয়েট্রি। তারপরে ওকে ওকে যান, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে। আহ, ঠান্ডা লাগছে একটু, বোর্ডে গেলাম না। আমরা লাইন বাই লাইন আজকে একটু প্রশ্নগুলো কষ্ট করে দেখি, বুঝি। আস্তে আসতেছে না। আচ্ছা, আমি একটু জোরে বলার চেষ্টা করতেছি, আশা করি শোনা যাবে। আমরা গতদিনে ড্রামাটা পড়েছিলাম। আশা করি ড্রামা, ব্রিফ কোশ্চেন এগুলো নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। ওকে। তো আমাদের এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন যেগুলো, আমাদের সাজেশনের মধ্যে যে কোশ্চেন গুলো আছে, আমরা সেগুলো নিয়েই শুধুমাত্র আলোচনা করব। কেননা সব প্রশ্ন তো আর আলোচনা করা সম্ভব না। সব প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি তাহলে তো আমাদের পুরো বছর লেগে যাবে। ঠিক আছে? তো সব প্রশ্ন আলোচনা করা সম্ভব না। সাজেশনে যে প্রশ্নগুলো আছে, যেগুলো গুরুত্বপূর্ণ, আমরা সেগুলো নিয়েই শুধুমাত্র আলোচনা করব এবং আশা করি বরাবরের মতো আমাদের সাজেশন থেকে যেমন ভাবে কমন আসে সেভাবেই কমন আসবে ইনশাল্লাহ, এই বিশ্বাস বা এই হচ্ছে এই আশাটাই করি। দেখা যাক তারপরে কি হয়। ঠিক আছে, আমরা বেশি বেশি করে একটু পরে রাখবো। ইনশাল্লাহ কোনো রিস্ক থাকবে না। শুধুমাত্র দরকার হবে যেটা, যে কথাটা আমি বারবারই আপনাদের বলতেছি, নিয়মিত হইতে হবে। আর হোমওয়ার্ক যা দেওয়া হয়, এই হোমওয়ার্কটা অবশ্যই করতে হবে। আপনাদের হোমওয়ার্ক যে আমি গ্রিপ কোশ্চিন পড়া দিয়েছিলাম, আপনারা কি পড়ছেন? কে কে পড়ছেন একটু আমি দেখতে চাই। একটু হ্যান্ড রাইজ করেন, আমি একটু দেখতে চাই আসলে যে শুধুই ক্লাস করা হচ্ছে নাকি পড়াও হচ্ছে, দেখতে চাই। মোটামুটি অনেকজন হ্যান্ড রাইজ করতেছে। যাক, ভালো। যদি সত্যিকার অর্থে আপনারা পড়ে থাকেন তাহলে অনেক ভালো। আহ, কোনো ব্রিফ কোশ্চেন কি সমস্যা হচ্ছিল আসলে, যে এটা বুঝতে পারতেছি না ক্লাসটা করার পরেও, বা সমস্যা হচ্ছে এরকম কোনো কিছু থাকলে বলতে পারেন, আমরা এটা সমাধান করেই শর্ট কোশ্চেনে আলোচনায় যাব। মানে হচ্ছে ওই যে তৈলাক্ত নেকড়ে টেকরা টাইপের, এই টাইপের থাকে না রান্নাঘরে, এই রান্নাঘরে থাকে না। হবে, সমস্যা নাই। আহ রিদাউন হক ভাই, একটু আগে ওনাকে দেখতেছিলাম। ভাই একটু স্ক্রিনটা অফ করতে হবে, হ্যাঁ, না হলে বাকিদের একটু অসুবিধা হয়ে যায়। ওকে। আমি একটু কোশ্চিন করব, কেমন? আপনাদের একটু দেখতে চাই, আমি দেখি কেমন রেসপন্স পাই। একটু রেসপন্স করার চেষ্টা করবেন। বলেন। অবশ্যই অবশ্যই, এই জায়গায় অনেকেই ভুল করে, এটা করা যাবে না। আপনারা কোশ্চিন করা হইলো যে তুমি কই যাবা, আপনি যদি উত্তর করেন আমি ওই জায়গায় গিয়েছিলাম, ভাই উত্তর হইলো? সরি, আরেকবার। ওকে। না, ডিডন্ট তো আপনার পাস্ট টেন্স হয়ে গেল, আপনি ডাজ নট কেন যাবেন ভাই? ডিড নট পাস্ট টেন্সে আনসার করতে হবে। টাইপিং মিস্টেক আপু, টাইপিং মিস্টেক, হ্যাঁ। এত এত বড় বই লিখছে, শুনেন, এত বড় বই লিখতে গিয়ে দুই এক জায়গায় কিছু টুকটাক ভুল থেকেই থাকে, তার মানে এটা না যে তারা বই লিখতে পারে না বা ভুল, এরকম না, হ্যাঁ। টাইপিং মিস্টেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ। জি জি। ওকে, খুবই ভালো। তো আমরা
হুম। দিনাজপুরের আপু নাকি? আচ্ছা বলেন। প্রশ্নটা আরেকবার বলবেন আপু। হ্যাঁ, জোকাসটা বলেন, তারপর উত্তর কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি এটা দেখেন যে আসলে জোকাসটা কে ছিল? জোকাসটা এর মা ছিল। আপনি ইস দিয়ে বললেও আনসারটা এই জায়গায় ভুল হয় না। তবে আপনি ওয়াজ বলতে পারেন। তার মানে এখানে একটা বিষয় বুঝতে হবে আপনাকে যে তার মা ছিল। এখন কি তার মা নাই? এই শুনেন রুহি আপু, তার মা কি এখন সে নাই? এখনো কিন্তু মা মানে মারা গেছে, বাট তার মা তো সেই। বুঝেন নাই? তো ওইভাবে অ্যান্সারটা করা যায়। কিছু, কিছু টেকনিক্যাল এরকম ইস্যু থাকে। তবে আপনি চাইলে পাস্ট টেন্সে কোনো ঝামেলা না থেকে যে টেন্সে আছে ওই টেন্সে অ্যান্সারটা করবেন। তাহলে আর কোনো ঝামেলা নেই। একদম নিশ্চিন্ত। এটাই বেস্ট হবে, ইজি হবে, হ্যাঁ? হ্যাঁ, গ্রে পনি। ওকে। তো আমি একটু এ পর্যায়ে আপনাদের প্রশ্ন করতে চাই, হ্যাঁ? আনসার করবেন। যারা পারেন আনসার করবেন। আমি একটু দেখতে চাই। আহ হু হ্যাজ রিটেন রাইডার্স টু দ্য সি? আপনাদের পরীক্ষায় চলে আসছে এবার এরকম একটা কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ প্লে ইজ রাইডার্স টু দ্য সি? হোয়াট কাইন্ড অফ প্লে? গুড। তবে আনসার সাজাই লিখবেন, শুধুমাত্র ওয়ান এক ট্রাজেডি এভাবে বলবেন না। আর প্রশ্নের উত্তরগুলো দিয়ে একটু মিউট করে নেন, হ্যাঁ? সাদিয়া রহমান আপু, উত্তরগুলো দিয়ে আবার মিউট করে দিন, কেমন? একটু অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন। তাহলে সকলের জন্য সহজ হবে, সুবিধা হবে। আচ্ছা, আমাদের মৌরিয়ার লাস্ট সেন্টেন্স কি ছিল? আচ্ছা ঠিক আছে। আশা করি আপনাদের মোটামুটি হয়ে গেছে। আমরা পরীক্ষা এর মধ্যে আরো টেস্ট নিব, আপনাদের পরীক্ষা নিব আসলে। তখন আরো বোঝা যাবে। তো আমরা দেই। আজকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ান অ্যাক্ট প্লে ডু ইউ ফাইন্ড ইন রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু দ্য সি এর মধ্যে আপনি ওয়ান অ্যাক্ট প্লের কোন কোন বৈশিষ্ট্যগুলো খুঁজে পান? ঠিক আছে? তো এটা আমাদের খোঁজার জন্য আগে আমাদের বুঝতে হবে, আমি যখন কথা বলি একটু চুপ করে পরে আপনাদের সুযোগ দেওয়া হবে, না হলে হবে কি নয়েজ আসবে, অসুবিধায় পড়বেন, আপনাদের বুঝতে অসুবিধা হবে, একটু মনোযোগ দেন। তো আমরা যদি ওয়ান অ্যাক্টের বৈশিষ্ট্যগুলো জানি, সেক্ষেত্রে আমরা সেগুলো খুঁজে বের করতে পারবো যে রাইডার্স টু দ্য সি এর মধ্যে আসলে কোন কোন জিনিসগুলো আছে। যদি ওয়ান অ্যাক্ট প্লের বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা না জানি, সেক্ষেত্রে আমাদের জন্য তো এটা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে, তাই না? তো আমাদের এই জন্য শুরুতেই জানতে হবে যে ওয়ান অ্যাক্ট প্লেটা আসলে কি। আমি গতদিনে আপনাদের একটু ধারণা দিয়েছিলাম, কেউ কি বলতে পারবেন ওয়ান অ্যাক্ট প্লের বৈশিষ্ট্যগুলো? গুড, 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 ভেরি গুড, গুড, ভেরি গুড। ওকে, খুবই সুন্দর। শুনেন, আমি একটু এড করে দেই, একটু এড করে দেই, একটু মনে করে নেন যে আমাদের ওয়ান অ্যাক্ট প্লে হচ্ছে এমন একটা প্লে যেটা একটা মানুষের পুরো জীবনের কিন্তু ঘটনা বর্ণনা করে না, বরং জীবনের কিছু খণ্ড, জীবনের বিশেষ কিছু অংশ নিয়ে আলোচনা করে। এটার মধ্যে কোনো সাবপ্লট থাকে না। আপনাদের গতকালকের গুলো সব ভালো মনে আছে। আজকেরটা মনে রাখেন। কোন, কি বলেন? স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছে। এবার
আপু, আধা ঘন্টা বলতেছেন শুধু? আমাদের তো ক্লাস আজকে আরো তাড়াতাড়ি শুরু হয়েছে, আমরা শেষের দিকে, এখন শেষ করব। আহা, আপনি ফোন দিবেন না অফিসে যে আমার ওই সময় ক্লাস আছে? না, মিস হয়ে গেল তো। আজকে ক্লাসটা রেকর্ডও থাকবে না আপু, কেমন হয়ে গেল বিষয়টা? আচ্ছা, যাই হোক আপু, ক্লাস মাত্রই শুরু করলাম, হ্যাঁ, কোনো সমস্যা নাই। যাক। আচ্ছা, আমরা আলোচনা করি, হ্যাঁ, পরীক্ষা যেহেতু সামনে, আমরা মাঝে মাঝে একটু গল্প করব, পাশাপাশি পড়বো। যেমনটা আমি করি সব সময়, আপনারা অনেকেই নতুন হয়তো বা জানেন না যে আমি ক্লাসে মাঝে মধ্যে বিভিন্ন রকম গল্পও শোনাই, মাঝে মধ্যে গানও শোনানো হয়, দুষ্টামি করি, এর ফাঁকে ফাঁকে আমরা পড়াশোনাটাও করি, ঠিক আছে? তো দেখা যাবে আপনাদেরকে নিয়ে অনেক মজা করতে করতে পড়াশোনা করা হবে। বিষয়গুলো কেউ সিরিয়াসলি পার্সোনালি নিবেন না। হচ্ছে যে আমরা আসলে ভাবি যাদেরকে নিয়ে আমরা আলোচনা করি, যাদেরকে নিয়ে পড়াশোনা করি, সবাই একটা পরিবার, সবাই আমরা ভাই বোন, ঠিক আছে? তো এভাবেই খুব আন্তরিকতা নিয়ে আমরা আলোচনা করব। বিষয়গুলোকে কেউ অন্যভাবে বা খারাপ ভাবে বা সিরিয়াস ভাবে নেবেন না। আপনাদের সহজ করার জন্যই, বোধগম্য করার জন্যই বিষয়গুলো আমরা করে থাকি। ওকে, ফাইন। আমরা সরাসরি চলে যাই এখন পড়াশোনায়। যেটা বলতেছিলাম, আমাদের এটার মধ্যে কোনো সাবপ্লট থাকবে না। ওয়ান অ্যাক্ট প্লে এর মধ্যে কোনো সাবপ্লট থাকবে না। মনে রাখতে হবে, একটা ওয়ান অ্যাক্ট প্লে, এই ওয়ান অ্যাক্ট প্লে আসলে খুব বেশি বড় হয় না। এটা আসলে 30 থেকে 40 মিনিটের মধ্যে সাধারণত, আমরা আরো বলতে পারি 15 থেকে 40 মিনিট, 15 থেকে 40 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যায়। যদি স্টেজের মধ্যে এটা পারফর্ম করা হয়, তাহলে এটা 15 থেকে 40 মিনিটের বেশি হয় না। 15 to 40 মিনিটস। রেফারেন্স যদি চান এই মুহূর্তে আমি একটু একটা বই দেখে বলি, আমার তো এটা মনে আছে, তবে এটা হচ্ছে ভ্যারি করে। আচ্ছা, আপনাদের আহ, এই ইনফরমেশনটা আমার মাথায় আছে কই থেকে। আচ্ছা, ফ্রান্সের স্টাডি গাইড যে আছে, ঠিক আছে, সেখানে এটা মেনশন করে দেওয়া আছে 15 to 40 মিনিটস। এটা ভ্যারি করতে পারে, এটা খুব মেজর ডিল না। তবে মেইন কথা হচ্ছে এটার সাইজ খুব বেশি বড় হয় না। যেমন একটা সিনেমা আপনি অনেক সময় যাবত দেখেন, হ্যাঁ, 3 ঘন্টা, 2.5 ঘন্টা, এরকম না, এটা খুবই ছোট। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা রাইডার্স টু দ্য সি এর মধ্যে পাই কিনা বা আছে কিনা, আমাদের কোশ্চেন কিন্তু সেটা করা হয়েছে যে হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়ান অ্যাক্ট প্লে ডু ইউ ফাইন্ড ইন রাইডার্স টু দ্য সি। সিঙ্গেল অ্যাক্ট, মনোযোগ দেন, সিঙ্গেল অ্যাক্ট, একটাই ঘটনা, একটাই প্লট। দ্য প্লে কনসিস্ট অফ আ সিঙ্গেল অ্যাক্ট উইথ নো ডিভিশন ইন্টু মাল্টিপল অ্যাক্টস অর সিনস। This compact structure allows for a focused and conscious storytelling experience. তো আমাদের এই যে রাইডার্স টু দ্য সি, এই রাইডার্স টু দ্য সি এর মধ্যে আলাদা কোনো সাবপ্লট নাই, এক্সট্রা করে কোনো গল্প বলা নাই। মানে আমাদের শুধুমাত্র সেন্ট্রাল যে ক্যারেক্টার, মেইন যে হিরোইন মৌরিয়া, এই মৌরিয়ার লাইফ নিয়ে শুধুমাত্র কথা বলা হয়েছে। এখানে আলাদা কোনো সাবপ্লট বা ডিভিশন বা বিভাজন বা আলাদা আলাদা সিন, আলাদা আলাদা অ্যাক্ট, এরকম কোনো কিছুই পাই না, একটা থেকে শেষ, ঠিক আছে? তো আমাদের ওয়ান অ্যাক্ট প্লের এই বৈশিষ্ট্যটা আমরা এই ড্রামাটার মধ্যে পাই। দেন আসেন লিমিটেড ডিউরেশন। Riders to the Sea is relatively short in duration, typically lasting around 30 to 40 minutes when performed. This brevity allows for efficient storytelling and concentrated exploration of these place themes. মনে রাখতে হবে শুধুমাত্র পয়েন্টগুলো, বাকিগুলো আপনাদের নিজের মতো করে প্রেজেন্ট করতে হবে। সরাসরি এরকম ভাবে যে লিখতে হবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি মনে রাখতে পারছেন কিনা, আপনি এই বিষয়টা আপনার মাথায় থাকলে আপনি কিন্তু অবশ্যই লিখতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানকার সেন্টেন্স গুলো মনে রাখতে পারেন। 100% এরকমই হইতে হবে এরকম কিন্তু কথা না। এই জন্য শর্ট কোশ্চেনেও অনেক ক্ষেত্রে যে জায়গায় এরকম পয়েন্ট করা যায়, আমাদের উত্তর বা আমার উত্তরগুলোতে দেখবেন এরকম পয়েন্ট করে দেওয়া। ঠিক আছে, এখন এই প্রশ্নের উত্তরটা যদি এরকম টুকটাক পয়েন্ট দিয়ে দেওয়া থাকে, তাহলে আপনার উত্তর করতে সহজ হবে এবং আপনি হচ্ছে সহজেই মনে রাখতে পারবেন। ঠিক আছে, এবং উত্তরটা আপনার গোছানো হবে, ইনফরমেটিভ হবে। সে কারণে এভাবে সাজানো। অনেকে কোশ্চেন করতে পারে বা ভাবতে পারে যে ভাইয়া শর্ট কোশ্চেনের আনসার তো এক পেরাতে হয়। অনেকের মাথায় এরকম কোশ্চেন থাকতে পারে, ব্যাপারটা এরকম না যে এক প্যারাতে আপনাকে লিখতে হবে, আপনি পয়েন্ট করে লিখতে পারবেন না, বা আপনি টেবিল করে লিখতে পারবেন না, বা হচ্ছে যে আপনার কম্পারিজন থাকলে বা পার্থক্য থাকলেই যে ছক করে লিখবেন, অন্য সময়
সাজানো যাবে না। আপনার প্রেজেন্টেশন ভাই আপনার কাছে। আপনার তথ্য যত ভালো হবে, প্রেজেন্টেশন যত ভালো হবে, আপনার খাতা দেখেই আপনাকে টিচার জাজ করে আপনাকে নম্বর দিবে। টিচারের কাজই হচ্ছে আপনাকে নম্বর দেওয়া। একটা প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ আছে 10। তিনি আপনাকে 5 দিলেন, বাকি 5 দিলেন না, মনোযোগ দেন। তাহলে এই বাকি 5 তিনি যে দিলেন না, এই 5 নম্বর দিয়ে তিনি কি নিজে বড়লোক হবেন? এটা কি তার ক্ষেত্রে কোনো কাজে লাগবে? সেটা না দিয়ে কি তিনি জীবনে খুব সুখী কিছু হবেন বা কোনো কিছু লাভ হবে তার? কোনো দিক থেকে কোনো কিছু হবে না। তিনি আসলে নাম্বার দিতেই চান। এজ আ টিচার আপনারা অনেকেই হচ্ছে যে প্রাইভেট পড়ান, স্কুলে হয়তোবা অনেকে আছেন, কোচিং সেন্টারে অনেকে আছেন। তো আপনারা যখন খাতা কাটেন, আপনারা খাতায় দেখে নিজে জাজ করে কিন্তু নম্বরটা দিতে চান। এর কত দেওয়া যায়? আপনি যখন দেখেন যে খাতার অবস্থা খুবই ভালো, আপনি বেশি নম্বর দেন। মানে আপনি পুরোটা দিতে পারলেই বাঁচেন। বাট সে কত নিতে পারতেছে আপনার থেকে ফ্যাক্টর সেটাই। তো আপনার প্রেজেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই জায়গায় নাম্বার নেওয়ার জন্য। কোনো পোয়েট্রি ক্লাস হচ্ছে না, ক্লাস হচ্ছে ড্রামা। দেন আসেন, তাহলে এটা লিমিটেড ডিউরেশন, কম সময়ের মধ্যে শেষ হয়। ডিউরেশনটা কত এটা আপনাদের মনে রাখতে হবে। 15 থেকে 40 মিনিট, 30 থেকে 40 মিনিট, 40 মিনিট মোটামুটি এটা হচ্ছে যে একটা গ্রহণযোগ্য। এটা এদিক সেদিক বিভিন্ন বইয়ের উপর ডিপেন্ড করে হইতে পারে, তবে খুব বেশি না। সিঙ্গেল সেটিং, একটা নির্দিষ্ট জায়গা দেখেন, দ্য ইন্টার অ্যাকশন অফ দ্য প্লে টেক্স প্লেস ইন আ সিঙ্গেল লোকেশন, আ স্মল কটেজ অন দ্য আরান আইল্যান্ডস। দ্য লিমিটেড সেটিং ইনহ্যান্সেস দ্য সেন্স অফ ইন্টিমেসি অ্যান্ড ইমিডিয়েসি ইন দ্য স্টোরি টেলিং। আচ্ছা, এটা খুব মনোযোগ দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে একটা ওয়ান অ্যাক্ট প্লের একটাই প্লেস সেটিং থাকে। আমরা জানি যদি অ্যাজ ইউ লাইক ইট এর কথা আমরা মনে করি, সেখানে আমরা হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গা পাই। ঠিক আছে, যে এর প্রাসাদ ওর প্রাসাদ। আমরা যদি ইউনিভার্সে যাই, সেখানে এই জায়গা ওই জায়গা, ঠিক আছে, অনেক জায়গা পাই। কিন্তু আমরা যদি রাইডার্স টু দ্য সি এর কথা চিন্তা করি, এখানে শুধুমাত্র একটা সেটিং বা একটা জায়গায় পুরো ড্রামাটা বা পুরো গল্পটা শেষ করা হয়েছে, এবং সেই জায়গাটা হইলো, আচ্ছা লাইভে বলছে ভাইয়া নন মেজরে সাজেশন দেন। হ্যাঁ, আমরা নন মেজরে সাজেশন দিব। ভাইয়া ক্লাসটা রেকর্ড রাখবেন? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, অসুবিধা নাই, ক্লাস রেকর্ড থাকবে। মিলি আপু খুব সুন্দর করে পয়েন্ট গুলো বলে দিয়েছে যে আসলে কি কি থাকা উচিত একটা ওয়ান অ্যাক্ট প্লেয়ার। ওকে ফাইন, চলেন সামনে আগানো যাক। তাহলে সিঙ্গেল সেটিং, হ্যাঁ হ্যাঁ, সাজেশন পেয়ে যাবেন আপু, পেজে চোখ রাখেন, আমরা সাজায় গুছায় আপনাদের দিব। শুধু পড়তে থাকেন, আপনাদের যা কিছু লাগে সবই পাবেন, অসুবিধা নাই। হ্যাঁ, পেজে তো সাজেশন দেওয়া আছে, এখন কতদিন আগে সেটা দেখতে হবে। আর নতুন করে আপনাকে নতুনটা দেওয়া হয়েছে কিনা আমি এটা আমার চোখে পড়ে না, আমাদের টিম যদি দিয়েছে। আহ এই কে ডিস্টার্ব করে রে? এই যে আনোয়ার হোসেন ভাইকে দেখা যায়, উনি ব্যাংকের সামনে গিয়ে কি জানি করতেছে। ভাইয়ের মনে হয় অনেক টাকা পয়সা। ভাই আমাদের দাওয়াত দিয়েন। আচ্ছা, ওকে, আমরা পড়ি। হ্যাঁ, তো আমাদের এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। স্মল কাস্ট, দ্য প্লে ফিচার্স আ স্মল কাস্ট অফ ক্যারেক্টার্স ইনক্লুডিং মোরিয়া, নরা, ক্যাথলিন, বার্টলে অ্যান্ড অবিস্টেস প্রিস্ট। ওই যে অবিস্টেস বলা হয়েছে এই জন্য যে তাই তিনি স্টেজে কখনো আসেন না, বাট তার কথা আমরা জানতে পারি, তাকে নিয়ে কথাবার্তা হয়। দ্য স্মলার কাস্ট সাইজ অ্যালাউস ফর ডিপার এক্সপ্লোরেশন অফ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ার রিলেশনশিপস উইদিন দ্য কফিন্স অফ দ্য শর্টার ফরম্যাট। আচ্ছা, স্মল কাস্ট বলতে এখানে ফিউ ক্যারেক্টার আমরা বলতে পারি, স্বল্প পরিসরে অল্প কিছু চরিত্র এখানে থাকে। খুব বেশি চরিত্র থাকে না, 5 থেকে 6 জন সাধারণত একটা ওয়ান অ্যাক্ট প্লের মধ্যে থাকে। তো ওয়ান অ্যাক্ট প্লের যে বৈশিষ্ট্যগুলো, সবগুলো বৈশিষ্ট্যই আমরা এই রাইজার্স টু দ্য সি এর মধ্যে পাই। তাহলে এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে নিঃসন্দেহে। এবং আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে, আমাদের প্রশ্নে কিন্তু এটা প্রমাণ করতে বলা হয় নাই যে এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। প্রশ্নে কি কি ছিল বলেন তো? ওকে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা রাইডার্স টু দ্য সি এর মধ্যে পাই। এই প্রশ্নটা কি আমরা সবাই বুঝলাম একটু জানাবো? সবাই যারা লাইভে আছেন যদি বুঝে থাকেন ওকে লিখবেন। ওকে, ওকে, তাহলে এটা লিখতে আর কোনো অসুবিধা থাকবে না আশা করি। আহ এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে। আহ এখানে এই প্রশ্নটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ওকে, তো এখানে বাংলাটা দেওয়া আছে, বাংলাটা আপনারা যা চান পড়ে নিতে পারবেন। দেন আসেন, ইজ দ্য সি ইন দ্য রাইডার্স টু দ্য সি দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ফেট। আমাদের রাইডার্স টু দ্য সি এর মধ্যে এই যে আমাদের সমুদ্র আছে, এই সমুদ্রই কি ভাগ্যের নিয়ন্ত্রণ করে কিনা বা ভাগ্যের প্রতিচ্ছবি কিনা, ঠিক আছে? এটা কোশ্চেন করা হয়েছে, শর্ট কোশ্চেন। দেখেন আমরা পাই কিনা, বুঝতে পারি কিনা। ইন রাইডার্স টু দ্য সি বাই জেমস সিন্স দ্য সি অফেন ইন্টারপ্রেটেড অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ ফেট। আমরা প্রায় দেখতে পাই, বেশ প্রায় সময় একে বর্ণনা করা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে বা দেখানো হয়েছে সমুদ্রকে ভাগ্যের ভাগ্য হিসেবে, রিপ্রেজেন্টেটিভ অফ ফেট। আচ্ছা, থ্রু আউট দ্য প্লে the sea is portrayed as a powerful and relentless force that determines the fate of the characters, particularly the man of the family who earns their livelihood from fishing. ওকে, তো এখানে আমরা দেখি যে আসলে এই সমুদ্রকে তাদের ভাগ্যের নিয়ন্ত্রণ কর্তা মনে করা হয়। এই সমুদ্রের ক্ষমতার কাছে তারা নত হয়ে যায়। হচ্ছে যে, এবং তারা জীবিকা নির্বাহের জন্য এই সমুদ্রের কাছেই বারবার তারা ফিরে যায়। রিপিটেন্ট রিপিটেড ট্রাজেডিস, বারবার একই রকম হচ্ছে যে দুঃখ বা দুর্দশার ঘটনা আমরা এখানে পাই সমুদ্রের দ্বারা। দা সি রিপিটেডলি ক্লেমস দ্য লাইভস অফ দ্য ম্যান ইন মোরিয়াস ফ্যামিলি ইনক্লুডিং হার হাজব্যান্ড অ্যান্ড। এই বেশি ডিস্টার্ব দিয়েন না। আচ্ছা, আপনি ওই যে কি বলে যে, না ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, গুড। হয় চাপ পড়ে যায় আসলে। হ্যাঁ, সমস্যা নাই। উনি আবার বিষয়টা ক্লিয়ার করছে। কেউ রাগ করেন না, এগুলো হয়ে যায়, চাপ পড়ে যায়। আজকে কি হয়েছে, পেইড ব্যাচের প্রিপারেশন ব্যাচের একজন শুধুমাত্র ওই যে ইমোজি ইউজ করতেছে, বারবার ইমোজি দিচ্ছে, ইমোজি দিচ্ছে। তো উনি হয়তো বা এখন ক্লাসে আছে, জানি না আছে কিনা। তো উনি আসলে দেয় নাই, বুঝছেন? তো বারবার নিষেধ করার পরেও উনি থামতেছে না। পরে ওনাকে রিমুভ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে উনি দেখতেছে, হ্যাঁ আমি রিমুভ হয়ে গেছি, কেমনে কি কেন হইলাম, ঘাটাঘাটি করে দেখছে। উনার ইমোজি আসছে অনেক কিছু, অনেক ইমোজি। তখন উনি বলছে, ভাই আমি তো দেই নাই, আমার মোবাইল আমার শাশুড়ির কাছে ছিল। তো উনার শাশুড়ি ইমোজি পাঠাইছে, বুঝছেন? তো উনার দোষ দিয়ে লাভ নাই। পরে আবার তাকে অ্যাড করে নেওয়া হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। ওকে, চলেন আমরা পড়ি। তো রিপিটেড ট্রাজেডিস, আমরা সমুদ্রের কাছে বারবারই দেখতে পাই যে এখানে মরিয়ার ফ্যামিলির যে পুরুষ বা মেল বা ম্যান যারা ছিল, ইনক্লুডিং হার হাজব্যান্ড এন্ড সেভারাল সন্স, দেয়ার ট্রাজেডিস সাজেস্ট আ সিন a sense of inevitability and the inability of the characters to escape their predetermined fate. তো এই সমুদ্রের কাছে মনে হয়েছে যে তারা হচ্ছে সমুদ্রের সক্ষমতা, সমুদ্রের ক্ষমতা, এর কাছে তাদের যে ভাগ্য, এটা পূর্ব নির্ধারিত। বারবার একের পর এক তার পরিবারের পুরুষ সদস্যরা এরা জীবন হারাইছে, ঠিক আছে? সিম্বল সিম্বল অফ ডুম। যারা দেখতে পাচ্ছেন না তারা কষ্ট করে লাইভে চলে আসেন, হ্যাঁ, অসুবিধা নাই, লাইভে চলে আসেন। আচ্ছা, তাসনিম জামান লাইভে চলে আসেন, না হয় যদি নেটওয়ার্ক ইস্যু হয় বাকিরা দেখতে পাচ্ছে। সিম্বল অফ ডুম, দ্য সি ইজ ডিপিক্টেড অ্যাজ আ সিম্বল অফ ডুম অ্যান্ড ডেথ। সর্বনাশের প্রতীক। এই সমুদ্র সমুদ্র হচ্ছে এখানে সর্বনাশের প্রতীক, মৃত্যুর প্রতীক। উইথ মরিয়া এক্সপ্রেসিং আ ডিপ সেন্স অফ foreboding whenever her sons venture out to sea. She identifies the sound of the sea and the appearance of specific object washed ashore as omens of impending tragedy. তো এখানে সমুদ্র হচ্ছে মৃত্যুর প্রতীক। সমুদ্র, আপু আপনি বের হয়ে আরেকবার ঢুকেন, হ্যাঁ তাইলে হয়ে যাবে, বাকিটা দেখতে পাচ্ছে। তো তো আমার এখানে অসুবিধা।
আপনি বের হবেন সাথে সাথে ঢুকে যাবেন, তাইলেই হবে। আমি এই কালকে থেকে মিট বন্ধ, শুধুমাত্র লাইভে ক্লাস হবে। যারা লাইভে আছে বুঝছেন, যারা লাইভে আছে ওরা খুব খুশিতে আছে, মজা নিচ্ছে আপনাদের কথা শুনে। যে দূর, লাইভেই ভালো, ভাইয়া না প্রশ্ন করবে না কোনো ঝামেলা হবে। আচ্ছা নেন, দিলাম, নেন। হয়েছে, দেখতে পাচ্ছেন? যে আপনার আমার সাথে দুষ্টামি লাগাই দিচ্ছেন না? যাক, অবশেষে সাকসেস। চলেন আমরা একটু পড়ি বুঝছেন, একটু পড়াশোনা করি। ওকে, তো মৃত্যুর প্রতীক আমরা সমুদ্রকে পাই, সাইকেল অফ লাইফ এন্ড ডেথ। সাইকেল অফ লাইফ এন্ড ডেথ, দ্য সি সিম্বলাইজেস দ্য সাইকেলিক্যাল নেচার অফ লাইফ এন্ড ডেথ। দেখেন একই সাথে আমাদের সমুদ্রকে এখানে লাইফ এবং ডেথের কথা বলা হচ্ছে। এখন আপনারা ভাবতে পারেন যে ভাই সমুদ্র তো শুধুমাত্র মানুষের জীবনই নিচ্ছে, আমরা শুধু সেটাই দেখতেছি, তো লাইফের কথা কেন? দেখেন সমুদ্রের মাধ্যমে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে, এখানে তারা মাছ ধরে এবং জীবিকা নির্বাহ করে। ওকে, তো এই যে সমুদ্র, প্রশ্নটা ছিল কি আমাদের ভাগ্যের প্রতিনিধিত্ব করে কিনা। তো আমাদের এখানে দেখতেছি যে লাইফ এন্ড ডেথের হচ্ছে যে ডেথ উভয়ের প্রতীক হিসেবে আমরা সমুদ্রকে পাই। উইথ ইচ জেনারেশন অফ ম্যান ইন মরিয়াস ফ্যামিলি মিটিং দ্য সেম ফেট এট দ্য হ্যান্ড অফ দ্য সি। তো সকল ভাগ্য নিয়ন্ত্রণ কিন্তু করছে এখানে সমুদ্র। দেখেন সমুদ্র তার শ্বশুরকে কেড়ে নিয়েছে, তার হচ্ছে যে স্বামী, তার যে এক এক করে সব ছেলেগুলো, লাস্টে মাইকেল এবং বার্টলে, এদের জীবনও কিন্তু কেড়ে নেয়। তো সমুদ্রের হাতেই সবকিছু বিসর্জন সে দিয়ে দেয়। সমুদ্রের ভাগ্যের নিয়ন্ত্রণ কর্তা এই জায়গায়, ঠিক আছে। দ্য রেনফোর্সেস This reinforces the idea of fate as an unchangeable force governing the characters' lives. তো এখানে যে মানুষজন আছে তাদের বিশ্বাস, গতকালকে বলেছিলাম যে তারা ভাগ্যে খুবই বিশ্বাস করে। তাদের বিশ্বাসটা এমন ছিল যে এটা পরিবর্তন হবে না, ভাগ্যে যা আছে তাই হবে। যদি এই বিশ্বাস নাই থাকতো তাহলে বার্টলে সমুদ্রের এত খারাপ অবস্থা দেখার পরেও তার মার কথা অমান্য করে সমুদ্রের মধ্যে যাইতো না, কিন্তু সে গিয়েছে। কারণ তার কাছে মনে হয়েছে যে সমুদ্র যা হবে হবে, ভাগ্যে যা আছে তাই হবে। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এক্সপ্লেন মরিয়া অ্যাজ আ ট্রাজিক ক্যারেক্টার। এই কোশ্চেনটা আমাদের ব্রড কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেমন? তো আমরা সেই কোশ্চেনটা ব্রড কোশ্চেনে আলোচনা করলে আপনাদের শর্ট ব্রড দুইটাই কভার হয়ে যাবে। এরপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। প্রথমে যেটা বললাম ওয়ান অ্যাক্ট প্লে, আর এই প্রশ্নটা হাউ ডু নোরা এন্ড ক্যাথলিন সার্ভ দ্য পারপাস অফ কোরাস। নোরা এন্ড ক্যাথলিন সার্ভ দ্য পারপাস অফ কোরাস। আচ্ছা, প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটু আপনাদের কাছে জেনে নিতে চাই যে কোরাস আসলে কি। কোরাস কি? হোয়াট ইজ কোরাস? দল কিরকম আমরা বলতে পারি, গ্রুপ অফ ক্যারেক্টার্স। দ্য কোরাস ইজ a group of characters who take part with the actors in the dialogue of a drama and expresses their sentiments in song and আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ। আপনারা জানেন আমি যেটা বুঝতে পারতেছি আপনারা জানেন কিন্তু বলতে পারতেছেন না। ওই যে আমাদের একটা বিষয় হয় না যে কথাটা আমাদের গলায় আসতেছে কিন্তু মুখে আসতেছে না, অথবা আমরা বলি যে আমি লিখতে পারবো কিন্তু বলতে পারতেছি না। কোরাস, কোরাস হচ্ছে একটা দল যারা করে কি, একটা নাটক যখন হয় এই নাটকের মধ্যে বিভিন্ন রকম গান বলে, তারা স্টেজের মধ্যে আসে বিভিন্ন রকম গান বলতে পারে।
বা বিভিন্ন রকম কথা বর্ণনা করে বা ব্যাখ্যা করে, যেগুলো হচ্ছে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বা অতীতের সাথে বর্তমানের একটা কানেকশন, একটা লিঙ্ক ক্রিয়েট করে। যেমন অতীতে কি কি ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো বর্ণনা করে। যেমন আমরা এখানে মনোযোগ দেন, এই যে আমাদের ড্রামা রাইডার্স টু দা সি, এই রাইডার্স টু দা সি এর আগের যে ব্যাকগ্রাউন্ড, মাইকেল বাসায় নাই, মাইকেল এতদিন আগে বাড়ি থেকে চলে গেছে, আহ তারপরে তার জন্য কফিন নিয়ে আসা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তারপরে প্রিস্ট যে দিল, কাপড় দিল, কেন দিল, ব্যাকগ্রাউন্ড বা আগের কথাবার্তাগুলো, এবং হচ্ছে যে আহ অতীতের সাথে বর্তমানের যে একটা কানেকশন এবং কথাগুলো ফ্লুয়েন্টলি সামনের দিকে আগায় নেওয়ার জন্য, গল্পটা সামনের দিকে স্মুথ ভাবে আগায় নেওয়ার জন্য যে ভূমিকাটা, এই ভূমিকাটা কিন্তু পালন করছে আমাদের এখানে দুইজন, নোরা অ্যান্ড ক্যাথলিন। তো এই কাজটাই কিন্তু কোরাস করে। কোরাসের কাজ হচ্ছে এটা, তারা গানে গানে বিষয়গুলো বর্ণনা করে অডিয়েন্সদের বোঝার একটা সুবিধা করে। যেমন ধরেন আমরা গতকালকে বলছিলাম যে অতীতে এই ঘটনা ঘটছে, যেমন ধরেন আমাদের তানভীর ইসলাম ভাই। তো এই তানভীর ইসলাম ভাই ধরেন যে তিনি এখন তো অনার্সে পড়তেছেন, দ্বিতীয় বর্ষে। তো তার জীবনের আগে কি ঘটনা ঘটে গেছে আমরা এটা জানি না। এখন বর্তমানে তিনি একটা রিলেশনশিপে জড়াইছেন, এটা খুবই রোমান্টিক, একটা নাটকের মতো, এটা সিনেমার মতো গল্প হয়ে গেছে, এত রোমান্টিক প্রেম তার। তিনি বিয়ে করতেছেন সামনে, ধরেন হ্যাপি একটা এন্ডিং হবে। তো এখন এই গল্পটা শুধু যদি রোমান্টিক বিষয়টা আপনি শুনেন যে এখন মাখো মাখো প্রেম চলতেছে তার, তাহলে আপনি তো মজাটা পাচ্ছেন না। আপনি তখনই মজা পাবেন বা আপনার আগ্রহটা জন্মাবে যখন আপনি জানবেন যে তার এই রোমান্টিক রিলেশনশিপে আসার জন্য কত কাঠখড় পুরাইতে হয়েছে, কত গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকতে হয়েছে, কত চিঠি লিখতে হয়েছে, রোদের মধ্যে দাঁড়ায় থাকতে হয়েছে, কত ফুচকা খাওয়াইতে হয়েছে। এই এই বিষয়গুলো আপনি ব্যাকগ্রাউন্ডে জানতে পারবেন। এই ঘটনাগুলো যদি স্টেজের মধ্যে বা কোনো বন্ধু এসে জানায় দেয় আপনাকে, সেই হলো কোরাস। ঠিক আছে? তো এই কোরাসের ভূমিকা হলো এই বিষয়গুলো বর্ণনা করা, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এগুলাকে লিঙ্ক করা। ঠিক আছে? এই হলো কোরাস। কোরাস বুঝতে পারছি তানভীর ভাই? এই বুঝতে পারছি? কথা বলেন। ঘুমাইছে সব, খালি হা দেয়। মানে আচ্ছা, তো এই কাজটা করছে নোরা আর ক্যাথলিন। নোরা আর ক্যাথলিন। আচ্ছা, তো আমরা দেখি যে প্রশ্নটা আরেকবার দেখবো আমরা, হাউ ডু নোরা এন্ড ক্যাথলিন সার্ভ দ্য পারপাস অফ কোরাস। তো কোরাসের কাজ কি আমরা তো এটাও জানলাম, মোটামুটি গল্প আকারে একটু শুনেও নিলাম যে কিভাবে নোরা আর ক্যাথলিন হচ্ছে কোরাসের ভূমিকাটা পালন করে। ঠিক আছে, একটু আমরা পড়ি এখন, তাহলে আমাদের মনে থাকবে। ইন রাইডার্স টু দ্য সি বাই জেমস সেঞ্জ, নোরা এন্ড ক্যাথলিন, মোরিয়াস ডটার্স, serve a similar function to that of a chorus in Greek tragedy, providing commentary, context, and emotional resonance to the events of the play. মনোযোগ দেন, গ্রিক ট্রাজেডিতে কিন্তু এই যে আমাদের কোরাসের কনসেপ্টটা এটা চলে আসে অনেক আগের কথা ভাই। আমরা এখন এই হচ্ছে কোরাসের ভূমিকাটা ব্যাখ্যা করতেছি বা এগুলো আমরা নাটকে ইউজ করতেছি, বাংলাদেশের সিনেমাগুলোতে কিছুদিন আগেও এটা ব্যবহার করা হইতো, হয়তো বা এখনো হয়, এখন সিনেমা দেখা হয় না সেভাবে। তো এই কোরাস আসলে শুরু হয়েছে গ্রিক থেকে, এটা আসছে গ্রিক ট্রাজেডিতে। তো এই কোরাসের ভূমিকাটা আমাদের এখানে পালন করে নোরা আর ক্যাথলিন। তো গ্রিক ট্রাজেডিতে কোরাসের ভূমিকা ছিল, তারা হচ্ছে কমেন্টারি, ধারাভাষ্যকার বা আগের ঘটনাগুলো বিভিন্ন রকম কথা বা বিষয় বর্ণনা করে দেয়, বলে দেয় অডিয়েন্সরা, যাতে করে বুঝতে পারে বিভিন্ন রকম প্রসঙ্গ, ইমোশনাল বিষয় নিশ্চয় ইত্যাদি বলে। ঠিক আছে? ইমোশনাল সাপোর্ট, Nora and Catherine offer emotional support to Moria and each other throughout the play. Their presence reinforces the sense of community, familial bonds, echoing the supportive role of the chorus in Greek drama. তাদের মাধ্যমে তারা আসলে তাদের ভাইকে নিয়ে কতটা উদ্বিগ্ন, তাদের মাকে নিয়ে কত বেশি চিন্তিত, তাদের যে আবেগ অনুভূতি, সেই বিষয়গুলো আমরা কিন্তু বুঝতে পাই। মরিয়ার চিন্তা ভাবনাগুলো কিরকম, আমরা এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাই। তাদের সেই জায়গার কমিউনিটি বা পরিবারের মধ্যে যে বন্ধন ইত্যাদি বিষয়গুলা, এই সবকিছু কিন্তু আমরা এই দুইটা ক্যারেক্টারের মাধ্যমেই পাই, যেটা কিনা আমাদের কোরাস তারা এই কাজটা করে থাকে। ঠিক আছে? তো এই এই ভূমিকাটা এখানে এই দুইজন পালন করে। দেন exposition. Nora and Kathleen provide exposition and background information about the family's history and the tragedies they have endured.
তাদের পরিবারের যে পূর্বের অবস্থা, পূর্বের যে ইতিহাস বা কাহিনী, সেটা আমরা এখানে জানতে পারি। তথ্যগুলো জানতে পারি। Through their dialogue, the audience gains insight into the characters' past experiences and the impact of those experiences on their present circumstance. Echoing sentiment. Nora and Kathleen often echo Maria's sentiments and fears, reinforcing the emotional weight of her words and actions. Their reactions mirror the audience's own responses, heightening the dramatic tension and pathos of the play. খুব মনোযোগ দেন। ওরা এমন ভাবভঙ্গি করে, এমন ভাবে কাজকর্মগুলো করে, যাতে করে অডিয়েন্সরা বুঝে যাবে যে আসলে কি অবস্থা। হ্যাঁ, যেমন ধরেন আমরা শুরুতেই দেখি যে শুরুতেই যখন নোরা বাইরে থেকে একটা বান্ডিল বা পটলা নিয়ে হচ্ছে যে কুটিরে বা কোর্টে যে প্রবেশ করে ক্যাথলিনের কাছে, তিনি ফিসফিসিয়ে বলেন, হোয়ার ইজ শি, হোয়ার ইজ শি। ঠিক আছে, তো এই যে ফিসফিসিয়ে বলেন, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সে আসলে তার মাকে কোনো শব্দ পেয়ে তার মা যেন চমকে না ওঠে, বা তার মা যেন তার কথাগুলো না শুনে ফেলে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো তাদের এরকম টাইপের কথাবার্তা গুলো হচ্ছে যে তাদের মার প্রতি তারা যে রেসপন্সিবল এবং তাদের যে অ্যাক্টিভিটি গুলো, এগুলো দ্বারা আমরা আসলে অবস্থাটা বুঝতে পারি যে আসলে কত গভীর, তার মা কত বেশি চিন্তিত, কত বেশি অসুস্থ, তার মাকে নিয়ে তার কত বেশি হচ্ছে যে সিরিয়াস। ঠিক আছে, তো এই সবগুলো বিষয় আমরা কিন্তু এই দুইটা ক্যারেক্টারের মাধ্যমে বুঝতে পারি, জানতে পারি। তাদের এই প্রতিধ্বনি আমরা বুঝতে পারি। সিম্বলিক রিপ্রেজেন্টেশন। নোরা এন্ড ক্যাথলিন symbolically represent the broader community of women on the Aran Islands who have experienced similar losses and hardships. In this way, their experiences resonate with the universal themes of grief, loss, and resilience depicted in the play. খুব মনোযোগ দিতে হবে এখানে যে আমাদের এই যে ড্রামাটা রাইডার্স টু দ্য সি, এই রাইডার্স টু দ্য সি এর মধ্যে শুধুমাত্র এই মরিয়ার ফ্যামিলি, তার ঘটনা কিন্তু বলা হয় নাই। আই রিপিট, শুধুমাত্র মরিয়ার ফ্যামিলির কথা বর্ণনা করা হয় নাই। তাহলে কি বর্ণনা করা হয়েছে? এটা বর্ণনা করা হয়েছে ওই যে আরান আইল্যান্ডের প্রত্যেকটা পরিবারে এরকম ঘটনাই কিন্তু ঘটে। ঠিক আছে, প্রত্যেকটা মা এরকম নিঃসঙ্গ হয়ে যায়, অসহায় হয়ে যায়। কেননা এর পরিবারে শুধু পুরুষ সদস্য আছে, এরাই যে সমুদ্রের কাছে গিয়ে মারা গেছে, বিষয়টা তো এরকম না। প্রত্যেক পরিবারের পুরুষ সদস্যরাই জীবিকা নির্বাহের জন্য সমুদ্রে যায় এবং তাদের সাথেও এই ঘটনাটা ঘটে। এবং এখানে নোরা আর ক্যাথলিন যে কাজটা করছে, তাদের যে দুঃখ দুর্দশা এবং তাদের যেভাবে এখানে উপস্থাপন, এই বিষয়গুলো প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রেই হয়ে থাকে। তো কোরাসের যে ভূমিকা, এই কোরাসের ভূমিকা আমরা নোরা আর ক্যাথলিনের মধ্যে পাই। এই ভূমিকাগুলো আমরা পাই। হাউ ডু নোরা এন্ড ক্যাথলিন সার্ভ দ্য পারপাস অফ কোরাস। এই বুঝতে পারলাম প্রশ্নের উত্তরটা? সত্যি কথা বলবো, কোনো ঝগড়া হচ্ছে না, বুঝছেন? আমার বাসায় গেস্ট আসছে, আমার আন্টিরা আসছে। উম আমার ফুপুরা আসলে হয় কি, আমাদের তো শহরে বাসা, আগে গ্রামে বাসা ছিল। তো সবাই আসলে এত বেশি গল্প করে, ওরা কিন্তু গল্প করতেছে। সেই কোনার রুমে গিয়ে দরজা-টরজা সব লাগাই দিয়ে। কিন্তু তারপরে এত হাসাহাসি, এত গল্প যে ১ম যখন মেহমান বাসায় আসতো, মানে আমরা যখন শহরে শিফট করি, তো আশেপাশে বাড়ির লোকজন দেখতে চলে আসতো যে মনে হয় ঝগড়া লাগছে, যেমনটা আপনারা ভাবতেছেন। আসলে ঝগড়া না, এরা গল্পে পাগল হয়ে গেছে, বুঝছেন? এই যে অবস্থা। প্রচুর গল্প, বাসায় অনেক গেস্ট। আর গেস্ট আসলে খুব বেশি ভালো লাগে। আমাদের বাসায় কম বেশি সপ্তাহে ২-৩ দিন গেস্ট লেগেই থাকে। আসতেই থাকে, কেউ না কেউ আসেই। ভালো লাগে। আচ্ছা, তো আমরা মোটামুটি কয়টা প্রশ্ন পড়লাম? ৩ টা ব্রিফ কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন পড়লাম। আচ্ছা, ৩ টা বললাম তো। ইউনিভার্সাল ড্রামা, ব্রড কোয়েশ্চেন। ওকে, একটা কাজ করি। বাকি যে প্রশ্নগুলো থাকলো, হ্যাঁ? শর্ট কোয়েশ্চেন ২ টা আর ব্রড কোয়েশ্চেন ৩ টা। এগুলো আমরা আগামীকালকে বোর্ডে আলোচনা করি। তাহলে আপনার জন্য বুঝতে একটু সহজ হবে। কি বলেন? বোর্ডে। ওগুলো বোর্ডে আলোচনা করে দেই। তো আজকে আপনাদের জন্য হোমওয়ার্ক এই ৩ টা প্রশ্নই থাকুক। যে ৩ টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। এই ৩ টার মধ্যে ৩ টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে ওয়ান অ্যাক্ট প্লে,
আর হচ্ছে ওই যে কোরাস, এই ২ টা প্রশ্ন একটু বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা ৩ টাকেই সমান গুরুত্ব দিয়ে হোমওয়ার্কটা এখনই করে আমি এখনই দেখতে চাই। আপনারা মোটামুটি মিট ফুল ১০০ জন। আর হচ্ছে লাইভে আমাদের মোটামুটি কতজন দেখতেছে? প্রায় ৬০ জনের মতো এই মুহূর্তে আছে। একটু আগে বেশি ছিল ৬০। আচ্ছা। তো মোটামুটি ১৫০-২০০ জন আপনারা। তো আমি সবার হোমওয়ার্ক দেখতে চাই। যদি এমনটা কেউ ভেবে থাকেন যে আমি ক্লাসটা করে নিলাম, পরে কখনো লিখবো বা লিখবো না। আমার মুখস্থ করলে হয়ে যাবে। তাহলে আপনি ভুলের মধ্যে থাকলেন, বোকামি একটা করলেন। আপনি জাস্ট এত সিরিয়াস হইছেন এই শেষ মুহূর্তে এসে, আরেকটু সিরিয়াস আপনি কেন হবেন না? আরেকটু সিরিয়াস হইলে যাতে যদি আপনি সফলতাটা পরিপূর্ণভাবে পান, আপনার লেখার গতিটা বাড়বে, আপনার মনে থাকবে, হচ্ছে যে সব দিক থেকে প্রচুর লাভ হবে আসলে। আপনি কেমনে বুঝাই আপনাদের? আপনারা তো যথেষ্ট বড় হইছেন, বোঝার কথা। তো সবার হোমওয়ার্ক আমি দেখতে চাই। এখন বাজে মোটামুটি 7:30। ৩ টা প্রশ্নের উত্তর লিখতে আপনাদের সময় দেওয়া হলো ০.৫ ঘন্টা। ঠিক আছে? তো আপনারা ৮টা থেকে ৮:১০ এর মধ্যে আমি আপনাদের সবার হোমওয়ার্ক দেখতে চাই। পারবেন তো? শর্ট ৩ টা। মেইন গ্রুপে সবাই উত্তর লিখে এখনই পোস্ট করেন। তবে যদি কারো বেশি সময় লেগে যায়, অনেকেরই হচ্ছে যে বাসায় হচ্ছে যে আ কাজ থাকে আপুদের বিশেষ করে। তো সেক্ষেত্রে সময় বাড়ায় দিলাম ১০টা পর্যন্ত। মানে আজকে রাতের মধ্যে শেষ করবেন। তবে লিগ্যাল টাইম দিলাম আপনাদের ৮:১০ এর মধ্যে সবাই করার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে একটু বেশি সময় নিবেন। জি। না, আলাদা করে দেওয়া হবে না, আলাদা করে দেওয়া হবে না। খুবই দুঃখিত, আন্তরিকভাবে খুবই দুঃখিত। আপনারা এই যে ক্লাসটা হইলো এখান থেকে দেখে নিতে পারেন, তাহলেই হবে। অথবা পয়েন্টগুলো আপনাদের বলে দিয়েছি। আশা করি মুখস্থ হয়ে গেছে অনেকের। অনেকে খাতায় নোট করছেন পয়েন্টগুলো আবার। তো হচ্ছে যে সেখান থেকেও হয়ে যাবে। নিজের মতো করে প্রেজেন্ট করতে পারবেন অথবা লিখে নিতে পারবেন। আজকে রাতের মধ্যে সবার উত্তরগুলো চাই। না, না, না। জি, জি, এখনই। ক্লাস শেষ হওয়ার ১ সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? তো এখন আজকে শেষ করি। আপনারা লিখে এই যে অনেকে এখন হোমওয়ার্ক পোস্ট করবে দেখবেন সেখানে পাবেন, অথবা তো দেওয়াই আছে আপনাদের ক্লাসটার মধ্যে একটু হচ্ছে যে পজ করে মানে আটকায় লিখে নিতে পারবেন, অসুবিধা নাই। একটু বুদ্ধি খাটাইলে অনেক কিছু করা যায়। ঠিক আছে, বললামই বাসায় অনেক গেস্ট আসছে। তো আজকে ওইজন্য আর বাড়াচ্ছি না আলোচনা। আমি একটু সময় দেই। আর আমার ঠান্ডা লাগছে আসলে, গলা চলতেছে না। না হলে আমি আরো অনেক দূর পড়ায় দিতাম। ঠান্ডা লেগে গেছে তো। হ্যাঁ, মাজারুল ভাই। আরে বইলেন না মাদুর ভাই, আজকে এত বেশি খাওয়া-দাওয়া হইছে কি, আজকে গেছি ভাইরার বাড়ি। আমি জানি না আপনার ভাইরা বুঝেন কিনা। মানে আমার শালীর বরের বাড়ি। মানে মোহর হইছে তো, বিদায় এখনো হয় নাই। ডেট ঠিক করতে গেছি। তো বুঝেনই আমি আ বড় হচ্ছে যে দুলাভাই কিরকম খাওয়া-দাওয়া খায় আমার অবস্থা খারাপ। আমি ওই জায়গায় শুয়েছিলাম প্রায় ২ ঘন্টা। আমি উঠিই নাই। মানে খাওয়া এত বেশি হয়ে গেছে। তারপরে আবার নাস্তা নিয়ে আসছি। ধুর, খাওয়া যায় নাকি? আমি এমনি মোটা মানুষ, একটু ডায়েট-টায়েট করতেছি। প্রতিদিন ফজরের নামাজে একটু দৌড়াচ্ছি। একটু যা কমাইলাম সব তো একদিনই বাড়ায় ফেলবে। খাইলাম না, চলে আসলাম। এখন আবার বাসায় তো অনেক মেহমান, অনেক আয়োজন। আমার মা এখন আমাকে না খাওয়ায় ছাড়বে না। এই খাওয়াই দিলে একটু, আবার মনে একটু করে খাইতে হবে। আমি আবার ছোট বাচ্চার মতো ভাই এখনো খাওয়াই নাই। মনে পড়ছে, মনে পড়ছে দেখেই ক্লাস নিতে চলে আসছি ভাই। বাজারুল ভাই, আপনি আবার খাওয়ার দিকে লোভ দিয়েন না ভাই। পেট খারাপ হয়ে গেলে আপনাদের ক্লাস মিস হয়ে যাবে। ঠিক আছে? বুঝছেন তখন। তাইলে সমস্যা, আপনারা ক্লাস মিস করবেন। যদি ডায়রিয়া হয়। আচ্ছা। তো ঠিক আছে। আপু সবাই, ভাইয়া এবং আপুরা সবাই আপনারা একটু হোমওয়ার্কটা করে ফেলেন। ঠিক আছে? তো আজকে আমরা শেষ করি। ওই যে আপনাদের অনেক সহপাঠী আছে, তারা আপনাদের বুদ্ধি দিয়ে দিবে। গ্রুপে যোগাযোগ করেন। কেমন? হোমওয়ার্ক এই ৩ টা। ঠিক আছে? আমরা লাইভটা কেটে দেই।